স্মাগলিং তথা স্বর্ণ চোরাচালান নিয়ে। হাজার কোটি টাকার স্বর্ণের বাজারে গত এক দশকে রাজস্ব দিয়ে একরতি স্বর্ণ আমদানি করেননি ব্যবসায়ীরা। এমন তথ্যে আপনার ভ্রু কুঁচকে যেতে পারে, কিন্তু এটিই বাস্তবতা। এর বাইরেও মোট আদাগে আন্তর্জাতিক চোরাচালানের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের আকাশ ও স্থলপথ। আর এর চিত্র তুলে ধরছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট শফিক শাহিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশি এবং আন্তর্জাতিক স্বর্ণ চোরা কারবারিদের কাছে এটি নাকি সোনার খনি। এই খনির ভেতরে প্রতিদিন দেশের বাইরে থেকে উড়ে আসেন 15 থেকে 16 হাজার মানুষ। এসব মানুষদের কেউ কেউ গিয়েছিলেন জীবিকার তাগিদে, কেউ বা ব্যবসায়িক কাজে, তাদের কেউ কেউ গিয়েছিলেন ঘুরতে। অনেক ভিনদেশিরাও এদেশে আসেন নানান কাজে। স্বাভাবিক কারণেই তাদের প্রত্যেককে তল্লাশি করা সম্ভব হয় না বিমানবন্দরে কাজ করা 18টি সংস্থার সদস্যদের পক্ষে, যার কারণে অতি সহজে অবৈধ মালামাল নিয়ে সটকে পড়েন কেউ কেউ। তাদের মধ্য থেকে অস্বাভাবিক আচরণকারী কিংবা সন্দেহভাজনদের দিকে নজর থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর। গত কৌশলেই না তারা স্বর্ণের বার নিয়ে আসেন দেশের বাইরে থেকে। জুতার ভেতরে 24টি স্বর্ণের বার নিয়ে এই ব্যক্তি হেঁটে আসলেন কি করে? অনুসন্ধানী চোখের কাছে পরাজিত হতে হলো তাকে। অন্তর্বাসের ভিতরে অনেকগুলো সোনার বার রাখা যায়, এমন বিশ্বাসী বা হবে কিভাবে? না না, বাথরুমে করে দেবে। টেপ দিয়ে এমনও বহু যাত্রী আছে যাদের পোশাকের ভেতরে তল্লাশি চালিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেরসিকের মতো একে একে বের করে আনেন স্বর্ণের বার। পানি খাওয়ার স্বর্ণ আনাটি এতটাই সহজ ব্যাপার হয়ে গেছে যে ব্যাগের ভেতরে করেও স্বর্ণের বার নিয়ে আসছেন দেশে। আর অনেকটা ফ্রি স্টাইলে হাত ব্যাগের ভেতরে করেও কোটি টাকার স্বর্ণের বার নিয়ে আসছেন কোনো কোনো যাত্রী। কোমরের বেল্টের নিচে কিংবা প্যান্টের ভিতরে ঢুকিয়ে সোনার বার আনার কৌশল বহু পুরনো। সেই কৌশল পাল্টিয়ে খোদ বেল্টের বকলেসকেই সোনায় পরিণত করে আনেন এক যাত্রী। তাকেও ধরা পড়তে হয় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের জালে। কোমলমতি শিশুদেরকে যে পানীয় খাওয়ানো হয়, সেই জুসের প্যাকেটকেও ভয়ঙ্কর কাজে ব্যবহার করছে চোরাচালানিরা। মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে সন্দেহের ঊর্ধ্বে থাকতেই স্বর্ণ চোরাচালানিরা ব্যবহার করছে এই মাধ্যমটি। আমার কিন্তু গলা জ্বলে শেষ হয়ে যাচ্ছে আমার। কেন 2 কেজি দুধ? না না, সব
বাড়ি যাই। আরে পাগলা রে, পানির পাম্পের মোটর দেশে আনতে হবে কেন? বিদেশ থেকে তাও নিয়ে আসছিলেন এক যাত্রী। তাতেই সন্দেহ হয়েছিল গোয়েন্দা কর্মকর্তাদের। সাজাও সাজাও একটা 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 আস্তে আস্তে কাছে একটা একদিক দিয়ে একদিক দিয়ে ভিডিও করতেছেন কেউ? কেউ ভিডিও করতেছে? অরূপ, তোমার বলতে ভিডিও করো না, ভিডিও করো। দীর্ঘক্ষণ পরীক্ষা করে হাতুড়ি দিয়ে ভেঙে দেখা গেল একে একে বের হয়ে আসছে সোনার বার। একই রকম ঘটনা ধরা পড়ে বিদেশ থেকে বয়ে আনা অ্যাডজাস্ট ফ্যানের ক্ষেত্রেও। মন্ত্রী সাহেব শুনেন, মন্ত্রী সাহেব এই আছে। কতটা সন্দেহপ্রবণ আর অনুসন্ধানী চোখ থাকলে পরে এ ধরনের চালাকি ধরা সম্ভব তা নিয়ে ভাবছেন গোয়েন্দা কর্মকর্তারাও। কি কায়দা করেই না এরা স্বর্ণ নিয়ে আসে দেশে। আরো আছে, আছে ওর মধ্যে আছে। কলম আর ঘড়ির ভেতরে সোনার সন্ধান পাওয়া কি অবাক করা বিষয় নয়? পুরাটাই গোল্ড। শুধু যাত্রীদের ব্যাগেজ, লাগেজ আর দেহ থেকেই নয়, বিমানের সিটের নিচে, টয়লেটে এবং বিমানের পেটের ভিতর কার্গো হোলের প্যানেল বক্সে তল্লাশি চালিয়েও পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ সোনার বার। এ তো গেল উদ্ধার অভিযানের চিত্র, কিন্তু এত স্বর্ণ যায় কোথায়? দর্শক, সবই তুলে ধরা হবে, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরেই, ততক্ষণ ক্রাইম ওয়াচের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ক্রাইম ওয়াচে। কথায় আছে, রক্ষকই নাকি ভক্ষক হয়, চোরের ওপরেও নাকি থাকে বাটপার। চলুন দর্শক দেখে আসি কি বলে আমাদের ক্রাইম ওয়াচ টিমের অনুসন্ধান। ওস্তাদেরও ওস্তাদ আছে। মাস 6 আগে রাজধানীর রামপুরা এলাকায় পুলিশের বড় ওস্তাদদের কাছে খোদ চোরাকারবারীরা বিচার দেয় ছোট ওস্তাদদের বিরুদ্ধে। চোরাচালানিদের 235টি স্বর্ণের বার উদ্ধার করতে গিয়ে রামপুরা থানা পুলিশ পুকুর চুরি করে বসে। 235টি বার উদ্ধার করে নিজেরাই আত্মসাৎ করে 165টি বার। উদ্ধার দেখানো হয় মাত্র 70টি। আত্মসাতের ঘটনা জানাজানি হওয়ার পর আটক করা হয় কয়েকজন পুলিশ সদস্যকে। সাময়িক বরখাস্ত হন আরো কয়েকজন। কনস্টেবল ওয়াহিদ সে করে যে তার নিজের বাড়ি বগুড়ার সারিয়াকান্দা সোনাতলা, সেখানে তার যে স্বর্ণ 63 পিস স্বর্ণের বার সেটি রয়েছে। তো সেখানেও আমাদের ডিবির একটা টিম গিয়ে সেখানে তার দেখানো মতে 63 পিস তার মায়ের কাছ থেকে উদ্ধার করা হয়। এবং কনস্টেবল আকাশ, তার বাড়ি গাজীপুরের কালিয়াকোটে, তারও আসলে তার শ্বশুর বাড়ি থেকে 14 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এবং সাব ইন্সপেক্টর মঞ্জুরুল আলম যে অভিযানের নেতৃত্ব দিয়েছে, তার পরিচিত এক বাসা থেকে বাকি 58 পিস স্বর্ণের বার সেটি উদ্ধার হয়। শুধু তাই নয়, এ ঘটনা এতটাই আলোড়ন তুলেছে যে
এখন এই মামলার তদন্ত করতে হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে। বছরে সোনার দোকানে ডাকাতির 51টি ঘটনায় স্বর্ণ লুট হয় 8,176 ভরি। স্বর্ণকাররা নাকি মায়ের কানের সোনায়ও খাদ মেশায়, আর স্বর্ণ ব্যবসায়ীরা কাকের মাংস না খেলেও এক ব্যবসায়ীর দোকান থেকে চুরি কিংবা ডাকাতি হওয়া স্বর্ণালংকার কেনেন অন্য ব্যবসায়ীরা। এই স্বীকারোক্তি খোদ জুয়েলার্স সমিতির সভাপতির। 50 বছর ধরে আমি এই ট্রেডে আছি, দেখছি আমি যাকে হাতে নাতে ধরে দেওয়া হয়েছে তারও কোনো সাজা হয় না, সে জামিনে বেরিয়ে গেছে। তারা বলে যে আমরা এটা বেরিয়ে যাবো, আমাদের কাছে তো সোনা আছে, এগুলো আমরা বিক্রি করি, টাকা পাই, আমরা টাকা দিয়ে ছাড়া চলে আসি। কিন্তু এই স্বর্ণগুলি যায় কোথায়? এই স্বর্ণগুলি যায় তারা বিক্রি করে ফেলে। তার মানে তো আপনার মতো কোনো দোকানেই কিনছে, দোকান কিনছে, এটা তো ঠিকই বলছেন আপনি, আমাদের দোকানে কিনছে, এটা থেকে আমাদের দোকানের মতো কিনছে, হয়তো চিটাগাঙ্গে বিক্রি করে, চিটাগাঙ্গে ডাকাতি ঢাকা বিক্রি করে। একটা ক্লাস আছে, এটা অস্বীকার করি না আমি, যে একটা ক্লাস আছে তারা চুরির মাল কিনে। বছরে দেশে স্বর্ণের বাজার হাজারো কোটি টাকার বেশি। কাস্টমস কর্মকর্তারা জানালেন, বহু বছর হলো ব্যবসায়ীরা একরতি সোনাও আমদানি করেননি রাজস্ব দিয়ে। বিস্কেটটা যে আমি আনছি না, আমি ওই খাতনে বলছি ভাই আমার কাছে একটা বিস্কেট আছে, ধন্যবাদ, ঠিক আছে রাইট, এটা একটু কমাই করেন ভাই, বিস্কেট 9 হয় 8 হয় না। আবার জুন মাসের আগে ব্যাগেজ সুবিধায় একজন যাত্রী 2700 টাকা রাজস্ব দিয়ে 200 গ্রাম স্বর্ণ আনতে পারতেন। বর্তমানে তা বাড়িয়ে 54,000 টাকা করায় ব্যাগেজ সুবিধায় স্বর্ণ আনার পরিমাণও তলানিতে এসে ঠেকেছে। ব্যবসায়ীরা ঘোষণা করে ওইভাবে আনার কোনো তথ্য আমাদের কাছে নাই। তার মানে কি আমরা বিষয়টা এইভাবে বলতে পারি যে একরতি স্বর্ণ ব্যবসায়ীরা নিজেরা ঘোষণা দিয়ে আনছে না, এ পর্যন্ত অফিসিয়াল কোনো জুয়েলারি বা না সেটা আনছে না। তাহলে এত বড় স্বর্ণের বাজার চলছে কি করে? One class of people are buying golds and one class of people are selling golds. এই যে সোনাগুলি পুরানা বিক্রি হয়, সেগুলো বিক্রি হয় সব তাঁতি বাজারে চলে যায়। সে আমাদের যারা বুলিয়ান মার্কেটে আছে, আমরা তো এই যে সোনাটা পাই করি বুলিয়ান মার্কেটে নিয়ে আসি। এখন আপনারা বলেন যে এটাতে কি আপনার সাফিসিয়েন্ট নাকি? এটা তো সাফিসিয়েন্ট না, নিশ্চয়ই সব ধরনের সবাই আমাদের এই প্রশ্নটাই করে, তাহলে আপনার সোনা পান কোথায়, স্মাগল সোনা যায় কোথায়? নিশ্চয়ই আমরা অস্বীকার করি না, স্মাগল সোনা নিশ্চয়ই কিছু হয়তো ওখানে যায়, বুলিয়ান মার্কেটে যায়, তারা হয়তো গালায় ফেলে রড করে, আমার মনে হয়। এই যুক্তি কি ধোপে টিকে? ব্যবসায়ীরা নিজেদের পরিচয় দিয়া এই পর্যন্ত কি পরিমাণ গোল্ড, মানে গত অর্থ বছরে এবং এই অর্থ বছরের যে প্রায় 3 মাস চলে গেল, কি পরিমাণ গোল্ড তারা? না, তাদের কোনো বই এই স্পষ্টভাবে পরিচয় দিয়ে এরকম কোনো গোল্ড আসার তথ্য অন্তত ঢাকা কাস্টম হাউস দিয়ে নেই, কোনো গোল্ডই তারা আনেনি। মানে একটু বিষয়টি কি খোলাসা করে বলবেন আমাকে? এটা আর খোলাসা করে আমার পক্ষে কতটুকু বলা সম্ভব, কারণ এটি ব্যবসায়ের লজিক। আমি জানি না তারা কোথা থেকে এই গোল্ডটি পায়, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহারের পক্ষে খোঁড়া যুক্তি ব্যবসায়ী আর কাস্টমস কর্মকর্তাদেরও। ইন্ডিয়ার বাজারের সাথে আমাদের বাজারের পার্থক্য, আমাদের বাজারেতে ইন্ডিয়া বাজার এখন আমার মনে হয় সবসময় ইন্ডিয়ার বাজার একটু বেশি থাকে আমাদের থেকে। সোনা আমাদের থেকে সবসময় ইন্ডিয়াতে চলে যায়, আসে খুব কম। যদি উল্টা হয় তাহলে, আর জানবেন যে পৃথিবীতে সোনার দাম যেখানেই বাড়বে, সোনা সেখানেই যাবে, কোনো লোক ঠেকাতে পারবে না। ভারতে স্বর্ণের প্রচুর ডিমান্ড আছে, এতটুকু জানা যায়, যার কারণে বড় একটি দেশ হিসেবে তাদের ডিমান্ড বেশি হবেই। এইটিকে কোনোভাবে যদি বাধাগ্রস্ত করা হয় পলিসি দিয়ে বা অন্য কোনোভাবে, তাহলে এটি অন্য দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে কি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার হতেই থাকবে? কি বলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা? দর্শক, আরেকটি বিরতি নিয়ে জানাবো সে কথা। যাচ্ছি বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন।
অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচে স্বাগত আরও একবার। সামর্থ্যবান শৌখিন মানুষের ব্যবহারের সামগ্রী স্বর্ণ ব্যবসার আড়ালে যারা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের প্রভাব প্রতিপত্তিও নাকি দুনিয়া জোড়া। তাদের রোখার কি কোনো পথই খোলা নেই? বিমানবন্দর থেকে সোনার বার উদ্ধারের ঘটনা বহু পুরনো। 1987 সালে প্রথম বড় আকারের 107 পিস স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। তারও 3 বছর পর 1990 সালের 17 জুলাই ব্রিটিশ নাগরিক ডেভিড অ্যান্থনি চালমার্ড চকার এবং জার্মান নাগরিক বার্নার্ড রুডিগার্ডের লাগেজ থেকে 300 পিস সোনার বার উদ্ধার করা হয়। এই ঘটনায় পরবর্তীতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে আসামি করা হলেও পরে তিনি খালাস পান। এই মামলায় 2 বিদেশি নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আরও 4 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তবে এ ঘটনা ছাড়া স্বর্ণ চোরাচালান মামলায় সাম্প্রতিককালে আর কারো সাজা হয়েছে কিনা তা বলতে পারেননি কেউই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ধরা পড়লে সাজা হয় না, তাই বেপরোয়া চোরাচালানিরা। যার কারণে দেশের 3টি বিমানবন্দর হযরত শাহজালাল, শাহ আমানত এবং ওসমানী বিমানবন্দর দিয়ে স্রোতের মতো ঢুকছে সোনা। ফলে এসব সোনা ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে, রেল স্টেশনে, বাস টার্মিনাল, লোকালয়, এমনকি সীমান্তেও। 1.5 বছরের ব্যবধানে কাস্টমস, শুল্ক গোয়েন্দা, র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, গোয়েন্দা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 60 মনের মতো সোনা উদ্ধার করেছে। এসব নিয়ে কথা হয় পুরনো ঢাকার তাঁতিবাজারের এক স্বর্ণ ব্যবসায়ীর সাথে। সোনার পেছনে ছুটতে গিয়ে 1986 সালে একটি গোয়েন্দা সংস্থার কিছু সদস্যের হাতে ধরা পড়ার পর কোটি টাকারও বেশি সোনার বার হাতছাড়া হয়ে যায় বলে দাবি করেন তিনি। সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই 2007 সালে এক ক্যারিয়ার তার শতাধিক ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। সেই থেকে আর অন্ধকার জগতে পা মারাননি তিনি। নিজের পরিচয় এবং ছবি না দেখানোর শর্তে ক্রাইম ওয়াচ টিমের সাথে আলাপকালে খুলে বলেন মাফিয়া জগতের অজানা কথা। যারা দুবাই বা সিঙ্গাপুরের ডিলার, তারা যদি কোনোভাবে মনে করে যে এই লোকটা আমার ট্র্যাকের বাইরে চলে যেতে পারে বা চলে যাচ্ছে, তাহলে তারা ওই লোকটাকে ট্র্যাকের বাইরে যেতে না দেওয়ার কারণে বা যেতে দেবে না বলে তারা তাকে একদম পথে বসানোর একটা রাস্তা করে দেয়। এটা তারাই মূলত ইনফর্ম করে তারাই এই জিনিসটাকে ধরা দেয়। আন্তর্জাতিক ভিত্তিক 2টা আছে, এই চেইন আছে। যেমন একটা হচ্ছে বেঙ্গল ট্রায়াঙ্গেল হচ্ছে বার্মা, বাংলাদেশ এবং ইন্ডিয়া। আর আরেকটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেটা সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানের কিছু অংশ। এই 2টা ট্র্যাকের মাধ্যমে বা 2টা চেনের মাধ্যমে মূলত এই স্মাগলিংটা হয়। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একজন বিমানবালার শরীর থেকে $2,00,000 মতো পাওয়া গিয়েছিল। এটা হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম। আরেকটা হচ্ছে আপনার এখানকার লোকাল কিছু ওই সিন্ডিকেটেরই কিছু ক্যারিয়ার আছে যারা লাগেজে এই ডলারটা ক্যারি করে। আর তৃতীয়ত হচ্ছে ওখানে যেমন বিদেশে আমাদের যে প্রবাসী বাঙালিরা যারা কর্মরত আছে, যারা হয়তো 10 পয়সা